হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প সংসার পর্ব 23। লেখিকা সুরায়া ইসলাম সানজি। আমি আর ৩ মাস তো দূর, ৩ সপ্তাহ অপেক্ষা করতে পারবো না। তোকে চাই, একদম আমার নিজের করে চাই। আকাশি কথায় জেনি মৃদু হেসে বুকে মাথা রেখে আবার চোখ বন্ধ করে। বারান্দায় চেয়ার দুটি একসঙ্গে করে বসে আছে মেঘ আর রুদ্র। দুজনের চোখে মুখে আনন্দের ঝলক। আকাশে তারার ঝলকানিতে সারা শহর ঝাপসা আলোয় ফুটে উঠেছে। ব্যস্ত মেঘগুলো আকাশের এক পাশ থেকে ও পাশ ঘুরে বেড়াচ্ছে। আমি আকাশ ভাইয়া আর জেনি আপুদের দিকে তাকিয়ে বললাম, অবশেষে তাদের মিলটা হয়ে গেল। আমার কথা শুনে রুদ্র মৃদু হেসে উঠে নিস্তব্ধতা কাটিয়ে রুদ্রের কাঁধে মাথা রেখে আবেগী গলায় বলল, রুদ্র, আমার একটা ছোট্ট ছেলে বাবু চাই। পূর্ণতার খেলার সাথী এনে দিবেন প্লিজ। ওর পূর্ণতার মতো ছোট ছোট হাত হবে, একসাথে দুটো বাবু। সারা বাড়িতে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াবে। দমকা হওয়ার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। কিছুক্ষণ আগের ঝকঝকে রোদ পালিয়ে গিয়ে সেখানে এখন জায়গা নিয়েছে ঘন আঁধার। বাম হাতের ঘড়িটা জানান দিচ্ছে এখন বিকেল ৪টা, অথচ চারিপাশে আবহাওয়া দেখে মনে হচ্ছে সময় রাত ৯টার কাছাকাছি। জেনি জানালা গ্রিল ধরে হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া আনমনে দেখছে। ঝিরঝিরি বৃষ্টির কানাগুলো ছিটকে মুখে উপর পড়তেই বিরক্ত নিয়ে গ্রিল ছেড়ে রুমের দিকে পা বাড়ায়। সকালবেলা বাড়িতে ঢোকার আগে কে জানতো তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। আজ সকালে জেনি আর আকাশ নিজের গ্রামের বাড়ি বরিশাল যায়। বাবা মাকে তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত জানাবে। আগে যেহেতু বিয়ে ঠিক করা ছিল, তাই টেনশন বা ভয়ের কিছু ছিল না। ভেবেছিল বাড়িতে গিয়ে একটু জোর করে বললেই বিয়েটা হয়ে যাবে। গ্রামের বাড়ির চারপাশের বাউন্ডারি দিয়ে ভিতরে একই সাথে আফজাল সাহেব আর ফোরকান সাহেবের বাড়ি। বাড়ির মাঝখানে ফাঁকা মাঠের মতো জায়গা। একপাশে ছোট্ট একটা পুকুর আর অন্য পাশে ফলের বাগান। বাড়ির এত সুন্দর পরিবেশ মাঝখানে একটা দেওয়াল উঠে নষ্ট করে দিয়েছে। আফজাল সাহেব আর ফোরকান সাহেব যথেষ্ট সমাজে জ্ঞানীগুণী লোক হলেও ভিতরের ছেলে মানুষই এখনো যায়নি, যার সূত্র ধরেই তাদের ঝগড়া। বাড়ির মাঝে ফাঁপা জায়গায় দুই বন্ধু দুটো দল করে ছোট ছেলেদের সাথে ক্রিকেট বল খেলতে গিয়ে একটা বল এসে ফোরকান সাহেবের মাথায় লাগে। আর সেই ছেলেটাকে আফজাল সাহেবের দলের লোক বলে সে কিছু বলেনি। ফোরকান সাহেব প্রশ্ন, কেন ছেলেটিকে কিছু বলে নাই, নাকি সে ইচ্ছে করে বল বেড়ে তাকে মারতে বলছে? এই সামান্য বিষয়টাকে ঝগড়ায় পরিণত করতে তাদের ২ ঘন্টা সময় লাগেনি। তারপর থেকে দুজনে দুজনের সব বিষয় ধরে ঝগড়া করতে করতে এমন পর্যায়ে গেছেন তাদের বাড়ির মাঝে দেওয়াল তুলতে হয়েছে। আর সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েদের বিয়েটা আর একসাথে দিবে না। তবে তাদের এই ছেলে মানুষই নিয়ে বড্ড বিরক্ত মেহেতা বেগম আর লাইলি বেগম। কিন্তু অতি ভদ্র ফ্যামিলির মেয়ে হওয়ার জন্য স্বামীর কথা উপরে কথা বলতে চায় না। গোপনে গোপনে দুই বান্ধবী বেশ ঘনিষ্ঠ থাকলেও স্বামীদের কান পর্যন্ত সে কথা পৌঁছায় না। আজ সকালে জেনি আর আকাশ বাড়ির মেন গেট খুলে বাড়ির মাঝখানে এমন একটা দেওয়াল দেখে দুজনে হতভম্ব হয়ে গেল। দুজন দুজনের ঘরের দিকে চলে যায়। আকাশ ঘরের ভিতরে ঢুকে দেখে আফজাল সাহেব সোফায় বসে পেপার পড়ছেন আর ফাঁকে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তার সামনে মেহেতা বেগম একরাশ বিরক্ত নিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। মেহেতা বেগমকে আফজাল সাহেব এমন উসখুস করতে দেখে সোজা হয়ে তাকিয়ে চশমাটা চোখের উপর ঠেলে দিয়ে জিজ্ঞেস করেন, এভাবে এদিক ওদিক না তাকিয়ে কি বলতে চাও বলো? আজ আকাশ আর জেনির আসার কথা, তাই বলছিলাম কি মাঝের দেওয়ালটা যদি সরিয়ে ফেলেন, এটা আকাশ দেখলে কি ভালোভাবে। বউকে কোনো কারণ ছাড়াই এমন ভয় পেতে দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পান আফজাল সাহেব। একটু গম্ভীর গলায় বললেন, কোন দেওয়াল টেওয়াল সরানো যাবে না, বাড়ির মেইন গেটও আলাদা করবো তাড়াতাড়ি। আকাশকে বলে দিও যদি আমার বাড়িতে থাকতে চায় তবে যেন বিয়ে ভেঙে দেয়। আকাশ দরজায় পা দিতেই শুধু শেষের বিয়ে ভেঙে দেওয়ার কথা শুনে জিজ্ঞেস করে, কার বিয়ে ঠিক হয়েছিল আর কেনই বা ভাঙবে? হঠাৎ পিছন দিক থেকে আকাশের কথা শুনে আফজাল সাহেব ভয়ে ঢুক গেলেন। ছেলের পাগলামি কোনো কিছু অজানা না তার কাছে, তবুও সাহস নিয়ে বললেন, ওই ফোরকানের মেয়ের জেনির সাথে তোমার বিয়ে ভেঙে দিয়েছি। সেই সাথে ফোরকান ওর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে বলে ঠিক করেছে। তাই আমি তোমার বিয়ের জন্য অন্য জায়গায় মেয়ে পছন্দ করে রেখেছি। মেয়ের বাবা আমাদের থানার দারোগা। আকাশ অবাক হয়ে বলল, কিন্তু আমাকে এই বিষয়ে কোনো কিছু তো জানানো হয়নি। আর আমি এই বিয়ে না ভাঙবো আর না অন্য বিয়ে করব। আমি তোমার কাছে সিদ্ধান্ত জানতে চাইনি আকাশ। যদি আমাকে সম্মান করো তবে আমার বলার কথা কেউ সম্মানের সাথে মেনে নেবে। আকাশ তার বাবার এমন কথা শুনে রাগে সামনে থাকা কাছের টেবিলটা ভেঙে নিজের রুমে চলে যায়। জেনির সাথে বাসায় ফেরার পর ঠিক এমনটাই হয়েছে।
জেনির বড় ভাবি বেশ কিছুক্ষণ এ বিষয়ে বোঝানোর পর ব্যর্থ হয়ে রুম ত্যাগ করেন। জেনি সিদ্ধান্ত নিয়েছে পালিয়ে যাবে, কিন্তু তার আগে ঝড় শুরু হয়। হঠাৎ বারান্দায় কিছু পড়ে যাওয়ার শব্দে সেদিকে ছুটে গিয়ে দেখে আকাশ কাক ভেজা অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে নিজের ভেজা শার্টটা মাছি তাড়ানো ভঙ্গিমায় ডান হাত দিয়ে ঝাড়ছে। জেনিকে আজ থেকে দেখে বলল, তোর বারান্দাটা আগের থেকে পিছিল হয়ে গেছে, এখন বেয়ে ওঠা বেশ মুশকিল, মুছে রাখিস তো। জেনি আকাশের কথায় গুরুত্ব না দিয়ে দৌড়ে রুমের দরজা আটকে দেয়। কে কখন আসে বলা যায় না। দৌড়ে আকাশকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ, চল, আমরা পালিয়ে যাই। এখানে থাকলে কখনো আমি তোর সাথে থাকতে পারবো না। দূর বোকা, আমাদের বাবাদের তো চিনিস, ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে বড় বড় কাণ্ড করে থাকে। আমরা পালিয়ে গেলে তারা কষ্ট পাবে খুব, আর সেই সাথে আমাদের কখনো আর ফেরা হবে না এ বাড়িতে। কিন্তু আকাশ, ওরা আমার বিয়ে কাল ঠিক করেছে। কাল এখানে থাকলে আমার বিয়ে হয়ে যাবে। উফ, শুধু তোর না, কাল আমার বিয়েও ঠিক করেছে। তাই এখনই নিচে গিয়ে সোজা কাকুর পা ধরে কান্না করবি, আর আমিও বাবার পা ধরবো, দেখবি এমনিতে তাদের মন ঠিক হয়ে যাবে। জেনি আকাশের কথায় মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে বাবার পায়ের কাছে বসে পা ধরে বলল, বাবা, আমি কাল বিয়ে করতে পারবো না। আমি আকাশকে ভালোবাসি, সেই সাথে তোমাদেরও ভালোবাসি। আমি চাইলে এখন এখান থেকে আকাশের সাথে পালিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমার সব সিদ্ধান্ত মেনে নেব, তবে তোমার মেয়েটা তখন জীবন্ত লাশ হয়ে যাবে, কখনো আর হাসবে না, কাঁদবে না। তুমি কি চাও তোমাদের ছোট্ট একটা কারণে আমার ভালোবাসা শেষ হয়ে যায়? তাছাড়া আকাশ কি দোষ করেছে? মেয়ের এমন আকৃতি দেখে মনটা কেঁদে উঠল ফোরকান সাহেবের। এত বড় মেয়ে, নিজের থেকে মেয়েকে বেশি বুদ্ধিমান মনে করেন। সেই মেয়েকে তার পায়ের কাছে বসে থাকতে মানতে পারছে না। চোখের সামনে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলে কি হবে? কথাগুলো কল্পনায় ভেসে উঠতে আর না, সে কখনোই চায় না তার হাসি খুশি মেয়েটা শেষ হয়ে যায়। ছোট ছোট ভুলগুলোর জন্য আজ এমন হয়েছে, কিন্তু সে এটা তো ভুল করেনি। আপনাদের কাছে গিয়ে ছোট হতে চান না, এতে তার সম্মানে ঘাটতে হয়। তুই এভাবে বলছিস তখন আমি তোর সব কথা মেনে নিয়েছি, তবে আফজালকে বল আমার সাথে এসে কথা বলতে। এতক্ষণ পাশে বসে বাবা মেয়ের কাণ্ড দেখছিল না, এবার একটু আগের মতো বলতে ওঠে বলল, কেন আপনার মেয়ে আপনি নিজে যাবেন আপনার ভাইয়ের কাছে? সে আসবে কেন? আর আজ যদি আপনি না যান, তবে আমি আমার মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এতকাল সব পাগলামি করতে করতে এখন আমার মেয়েটার জীবনে চোখের সামনে শেষ হতে দেব না। স্ত্রীর কথায় ভয়ে পেয়ে যায় ফোরকান সাহেব। লাইলি বেগম এক কথার মানুষ সহজে রাগে না, আর রাগলে থামানো মুশকিল। অনেক ভেবে সিদ্ধান্ত নেয় সে নিজেই যাবে মেয়ের বিয়ের কথা নিয়ে। এদিকে অনেক কষ্টে আকাশ তার বাবাকে রাজি করে। আফজাল সাহেব উঠে দরজার দিক দিয়ে ফোরকান সাহেবকে হাসতে দেখে দৌড়ে এসে নিজের জায়গায় হাত নিয়ে বসে পড়ে। এই বয়সে তার এমন পাগলামি থেকে আকাশ পরিচয় হেসে ওঠে। কথা বলে সিদ্ধান্ত নেয় জেনি আর আকাশকে তারা পালিয়ে দূরে পাঠিয়ে দেবে। হয়তো যাদের সাথে ওদের বিয়ে কাল ঠিক করেছে তারাও নামি দামি লোক হঠাৎ বিয়ে ভেঙে দিলে থানায় কেস দিয়ে দিতে পারে। দুজনে বাবাদের পাগলামি দেখে গোপনে হেসে ওঠে। মেহতা বেগম আর লাইলি বেগম বসে বসে পিঠার নাস্তা একটা বড় ব্যাগে পড়ছে। এই দিয়ে 9 বাটা শুকনো পিঠে ব্যাগে রাখছে। বাসা কাটিয়ে চম্পার চোখ দুটি বড় বড় করে বাড়ির মালকিনদের কাজ দেখছে। ফোরকান গোপনে একটা গাড়ি ভাড়া করেছেন, সে গাড়িতে সবাই মিলে মালামাল রাখছে। আজ আর একটু রাত হলে আকাশ আর জেনি এই বাড়িতে পালিয়ে যাবে। গাড়ির সিটে বসে দুজনে অবাক। এত মালামাল দেখে জেনি জিজ্ঞেস করে, আমরা তো পালিয়ে যাচ্ছি নাকি ডাকাতি করে পালাচ্ছি বলো তো, এত কিছু কেন? জেনির কথায় আকাশের মা মেহতা বেগম বলে, 1 সপ্তাহের জন্য যাচ্ছি, সেগুলো সব লাগবে। আর শোন, পিছনের ব্যাগে তোর পছন্দের নাড়ু আছে, খেয়ে নিস আর সাবধানে থাকিস। বাড়ি জব্বারের ফোনে প্রতি মিনিটে ফোন দিবি, আমাদের কারো ফোনে ফোন দিবি না, সমস্যা হতে পারে। ওরা সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। জেনির সবার পাগলামি একটু মস্তিষ্কে আকাশের দিকে তাকিয়ে। অবশেষে আমাদের একটা ইচ্ছা পূরণ হলো, পালিয়ে যাই। আকাশ জেনির কথায় বুঝতে জিজ্ঞেস করে, এদিকে পালিয়ে যাবে বলে? ওরা ওদের বাসা বরিশাল থেকে গাড়ি করে ঢাকায় চলে আসে। জেনি আপু আর আকাশ ভাইকে এক গাড়ির মালামাল দেখে আমি অবাক হয়ে যাই। কাছে গিয়ে জিজ্ঞেস করি, ভাইয়া তোরা কি বিয়ে শাদী করে একেবারে চলে যাচ্ছ?
কই বললে না তো তোমাদেরকে? হ্যাঁ, একটু দম নিয়ে বলে, আরে ভাবে বাসা থেকে বিয়ের জন্য পানি এসেছে। আমি বুলকুসকে গাড়ির দিকে ইশারা করে বললাম, এসব কেন? আমার কথা শুনে সিঁড়ি দিয়ে নামতে নামতে আরে উঠেছে, মেঘ তুমি এসব বুঝবে না, ওদের পরিবার বাংলা ছিল না, কি ভালো এক গাড়িতে বসতে বসতে সবাই খাবার, আঙ্কেল আন্টি ওদের 3-4 দিনে খাবার ভেবে পাঠিয়ে দিয়েছে। কি তাই না জানি জেনে আপু তার বাসায় কি কি হয়েছে সব আমাকে খুলে বলতে লাগে। আমি হাসতে হাসতে শেষ তখন কপাল রাখে জেনে আপু বলে, মেঘ তুমি হাসছো, তুমি জানো যখন শনিবার বিয়ে অন্য কোথাও জেনে আপুর মুখ থেকে কথা টানে নিয়ে আর বলো না মেঘ, ভাবছিলাম এবার বুঝি বেশিটা গান হতো না, কিন্তু তাও হলো না, আরো বেশি করে চেপেছি। একবার কথা শুনে জেনে আপু পিঠে বসে দিতে রাখা আমি তাদের দিকে তাকিয়ে দৌড়তে নিলে মাথা করে সিঁড়ি থেকে পড়ে। দৌড়ের উদ্যোগ